শক্তিশালী রাজস্ব ব্যবস্থা করতে চায় সরকার, করদাতাদের হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতের পক্ষে ইতিবাচক তথ্য নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি। রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, এনসি সচিব। চলতি বছরে স্থানীয় সরকারের 5 নির্বাচন। 3 জেলায় নারীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হল এআই প্রযুক্তি। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে দেশে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে করদাতাদের উৎসাহিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে করদাতা এবং কর গ্রহণকারী যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন সরকার প্রধান। রাজধানীতে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। পরিমাণে বেড়ে গেছে এবং এটা বিবর্তিত হয়ে গেছে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়াতে এনবিআরকে জনগণের আরও বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও অভিশাপ মুক্ত ছিল না বলে জানান সরকার প্রধান। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর-এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। নিয়ম মেনে কর আদায় রাষ্ট্র এবং সরকারের জন্য ইতিবাচক, এজন্য রাজস্ব আহরণকে সহজ করতে হবে বলে জানান তারেক রহমান। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি থেকে সরে আসার কথা জানালেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত ও কিয়াও সোয়েমোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, 2017 সালের পর রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা নতুন রোহিঙ্গা এবং ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের তথ্য যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। I have already answered the question. সবকিছু কিন্তু অ্যাম্বাসেডর বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন, উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন। I have already answered the question. সবকিছু কিন্তু প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। তো সেটা নয় যেটা উঠে আসে, এটা অবশ্যই আসছে।
সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চা বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধনীতে তিনি এমন কথা বলেন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজ খবর নেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, ইতোমধ্যে এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকলেও কেউ তা না করায় আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে অধিবেশন কক্ষে স্থাপিত 3টি বাক্সে ব্যালট পেপার ফেলবেন সংসদ সদস্যরা। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা হবে। পরবর্তীতে সংসদ অধিবেশনে কক্ষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন। আর গেজেটের কার্যক্রম সম্পন্ন করবে ইসি সচিবালয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। বাছাই, প্রত্যাহার, ভোট গ্রহণ, এই 4টা স্টেজ আছে। আজকে 3য় স্টেজটা পার হলো। এখন আমরা 4th স্টেজটা হচ্ছে ভোট গ্রহণ, এবং ভোট গ্রহণের তারিখটা আমি বলেছি, সময়টাও বলেছি, কোথায় হবে সেটাও জানিয়েছি, পদ্ধতিটাও বলেছি। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। আমি নির্বাচন পর্যন্ত বলি, শপথের ব্যাপারটা পরবর্তীতে। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএমএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী জানান, 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয় এমন কারণ দেখিয়ে বৃহস্পতিবার এই রিট করেন আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। গতকাল রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। এই আদেশকে বাংলাদেশের সাংবিধানিক আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। ওই অবজারভেশনটা আদালত দিয়েছেন যে এটা এই আমাদের আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না যে পার্লামেন্টকে নির্দেশ দেব আপনি কি করবেন কিংবা করবেন না। ওটা সম্পূর্ণভাবে পার্লামেন্টের বিষয় এবং পার্লামেন্ট ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন সংক্রান্ত সেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন মর্মে আদালত তার মতামত প্রকাশ করেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে 6,000 কোটি টাকা। সকালে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশে 20 বছরে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা নিয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বিষয়ে কিভাবে উন্নয়ন করা যায় তা ভাবছেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দুপাশে ময়লা সরিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এই 5টি নির্বাচন করতে সরকারের প্রায় 6,000 কোটি টাকার প্রয়োজন হবে। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন আমরা যৌথভাবে বসে কোন নির্বাচনটি আগে হবে কোনটি পরে হবে এটা আমরা নির্ধারণ করব। তবে চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের 5টি নির্বাচনই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। নরসিংদীর জেল থেকে পালানো 166 জনের নথি কারা অধিদপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। সকালে রাজধানীর বকশীবাজার কারা মহাপরিদর্শকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, কারাগার থেকে এখনো 690 জন বন্দী পালিয়ে আছেন।
বন্দীদের গতিবিধির ওপর নজর রাখতে কারাগারগুলোতে পর্যায়ক্রমে AI ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি। দেশের কারাগারগুলোর মধ্যে 21টির সংস্কারের প্রয়োজনের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। 600-র মধ্যে ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। আমাদের এখানে জঙ্গি সংশ্লিষ্টতা বা জিহাদি সংশ্লিষ্টতা এরকম অধিক সংখ্যায় নেই। এখন কিন্তু আমাদের বন্দী ব্যবস্থাপনা অনেক স্মার্ট, অনেক ডাটা নির্ভর। আমাদের এখানে একজন এডিশনাল আইজি এখন কিন্তু বন্দী ব্যবস্থাপনাটা পুরোপুরি দেখছেন। উনি কিন্তু প্রতিনিয়ত এই ডাটাগুলো নিয়ে স্টাডি করছেন, যেখানে সমস্যা হচ্ছে, যেখানে পাচ্ছি সেখানে কিন্তু আমরা পরিবর্তন করছি, কঠোরতা বাড়াচ্ছি। বিএনপি সরকার গেল 6 মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে, তবে সরকার ব্যর্থ হোক তা চায় না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে বিএনপি সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের করা সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের যত বিভাগ রয়েছে সবখানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন, যোগ্যতার বিচার না করে বিএনপি কেবল নিজেদের কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতি, সীমান্তে পুশিন ও হত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিএনপি গণভোটের গণরায় না মেনে ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে। জামায়াতকে দায়িত্বশীল বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায়ে সোচ্চার থাকলে অতীতের বিরোধী দলগুলোর মতো গেল 6 মাসে কোনো জ্বালাও পোড়াও করেনি দলটি। নারী সংকট নিরসনে আমরা বিরোধী দল এবং জামাত ইসলামী যে লিখিত প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন করে সংকট দূর করতে হবে, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে এবং কৃষি, শিল্প, সেচ, বিচার ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত এবং গুম আইনের ক্ষেত্রে যে সমস্ত সর্বনাশক পথে হাঁটছেন সরকারকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, একদম মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করার অঙ্গীকার করেছেন দলটির স্থায়ী কমিটির নবনিযুক্ত 4 সদস্য। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নেতারা বলেন, জিয়ার আদর্শ ও বিএনপির রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে বর্তমান সরকার। আরও একবার জানাচ্ছেন জাহিদ রহমান। নতুন দায়িত্ব পাওয়ার পর জিয়া উদ্যানে বিএনপির 4 নতুন স্থায়ী কমিটির সদস্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তারা। পরে স্থায়ী কমিটির নতুন এই সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান আরও দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব অর্পণে যেন আমরা সফল কাম হই, যেন আমরা এই কার্য পালনে আমরা আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করছে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই জন্যই বলেছি, কিছুটা আশঙ্কা এবং কিছুটা আনন্দ দুটোই আমাদের মধ্যে। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। বিএনপি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক উল্লেখ করে সেই ঐতিহ্য ও সুযোগকে সফলভাবে কাজে লাগানোর কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির নতুন এই সদস্যরা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গণপরিবহনে নারীদের নিত্যদিনের ভোগান্তি আর নিরাপত্তাহীনতার চিত্র বদলাতে রাস্তায় নেমেছে পিঙ্ক বাস।
বিআরটিসির এই বিশেষ বাসের সবচেয়ে বড় চমক, চালক থেকে শুরু করে হেলপার পুরো বাস পরিচালনার দায়িত্বে রয়েছেন কেবল নারীরাই। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় শুরু হয়েছে এই বিশেষায়িত সেবা। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি এটি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেরই একটি অংশ। জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গাদাগাদি ভিড়, বাসে ওঠার তীব্র প্রতিযোগিতা আর দরজা দিয়ে ঠেলাঠেলি করে ওঠা, গণপরিবহনে নারীদের এটি নিত্যদিনের সংগ্রাম। এই ভোগান্তি কেবল সিট না পাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকে না, পদে পদে যোগ হয় নানা ধরনের হয়রানি আর নিরাপত্তাহীনতার শঙ্কা। নারীদের যাতায়াতের এই চিরচেনা দুর্ভোগ আর শঙ্কা দূর করে নিরাপদ যাত্রার স্বস্তি নিয়ে ব্যস্ত নগরীর উদ্দেশ্যে ডিপো ছাড়ছে একের পর এক পিঙ্ক বাস। এই বাসের সবচেয়ে বড় চমক, এর স্টিয়ারিং ধরা থেকে শুরু করে যাত্রীদের টিকিট চেক করা বা দরজা সামলানো, সব দায়িত্বেই রয়েছেন কেবল নারীরা। অবশ্যই এগিয়ে যাব, অনেক ভালো হয়েছে, ভালো লাগতেছে যে আমি এই গাড়ি চালিয়ে আর কি নারী যাত্রীদেরকে সেফটিভাবে আর কি তাদের জায়গায় পৌঁছায় দিতে পারবো। আজকে মহিলা বাস সার্ভিসে মহিলা চালক হিসেবে আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন রুটে 10টি, চট্টগ্রাম ও বগুড়ায় 2টি করে নির্দিষ্ট রুটে চলছে নারীদের পরিচালিত এই সেবা। আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহন খাতে যেখানে নারী কর্মীর উপস্থিতি একেবারেই নেই বললেই চলে, সেখানে পরিবহন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তার নতুন মানদণ্ড তৈরি করবে এই পিঙ্ক বাস। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, 3 হুইলার ও উল্টো পথে যানবাহন চলাচল সহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। সরকারের সমালোচনা করে মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, আগের সরকার আর বিএনপির সাথে কোনো পার্থক্য দেখছেন না জনগণ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন 2026 শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ নির্বাচন আর সংসদের কোনো অর্থ নেই। বলেন, আগের মতোই সবকিছুই চলছে, কোথাও কোনো পরিবর্তন নেই। এছাড়া বিএনপি প্রথম থেকেই জনগণকে ধোঁকা দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, জুলাইয়ের সব স্বপ্ন পেছন দিকে হাঁটছে। নির্বাচনের পর বিএনপি সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসছে বলেও অভিযোগ করেন বক্তারা। বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার 1 প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন, সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে, তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে। 2027 সাল থেকে 4র্থ শ্রেণীর কারিকুলামে 8টি খেলাধুলা যুক্ত করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, প্রথম শ্রেণীতে 2028 সাল থেকে এই অধ্যায় যুক্ত করতে আগামী সপ্তাহে কমিটি গঠন করা হবে।
খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ইফটিজিং এর মতো অসামাজিক কাজ থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলায় তাদের আগ্রহী করে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার গত 6 মাসে হামাগুড়ি দিয়ে চলেছে, এবার হাঁটতে শুরু করেছে। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অভিযোগ করেন, প্রকাশকরা গত 20 বছর টাকা দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চালিয়েছে, যার কারণে বইয়ের মান নিম্নমুখী হয়েছে। আগামীতে 1 থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে থাকবে না, চলে আসবে, খেলায় নাম্বার পাবে। 2 বাচ্চারাও পাবে, 3 পাবে, 4 পাবে, 5 পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলামে এগুলো ইনক্লুড করব 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেরেছি এই স্বল্প সময়। আমরা এক্ষুনি এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যেই কারিকুলাম কমিটি 2028 বই লিখবে। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মৌসুম না থাকায় বাজারে সবজির দাম কিছুটা বেশি আছে, আর এই দাম বৃদ্ধির ফলে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আজ সচিবালয়ে এসব কথা বলেন তারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরে সবজির বাজারে যেন আগুন লেগেছে। 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ভারত থেকে আমদানি করে কাঁচামরিচের বাজারের ঝাঁজ কিছুটা সামাল দেওয়া গেছে। ক্রেতাদের দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, বাজারে দাম বৃদ্ধির জন্য কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। রেডি সিজনে বিশেষ করে ভেজিটেবল উৎপাদন করা খুব সহজ কাজ না। 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। বেটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। এবং এটা উৎপাদন না, এটা আমরা চেষ্টা করতেছি যেটা যে এখানে কৃষি পণ্য তো এক্স্যাক্টলি কন্ট্রোল করা যাচ্ছে না। উৎপাদন এবং চাহিদা দুইটার ক্যালকুলেশনটা আমার কাছে অ্যাকুরেটলি নাই। এদিকে সচিবালয়ের নিজ দপ্তরে এক বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত 6 মাসে সরকার নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পেরেছে। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এর আগে ঢাকা সফররত ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। দুই দেশের বাণিজ্যের পথে যেসব বাধা রয়েছে তা দূর করার বিষয়ে তারা আলোচনা করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হলেন আর্জেন্টাইন স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলা। অন্যদিকে আবারও ঢাকা আবাহনীর দায়িত্ব সামলাবেন মারফুল হক। ফার্নান্দো ভারেলা 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন মোহামেডানের সঙ্গে। সাদা কালো দলটির দায়িত্ব গ্রহণের আগে ভারতের বিভিন্ন ক্লাবের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন স্প্যানিশ কোচ। এদিকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে নতুন মৌসুমের দল গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে আবাহনী। মারফুল হকের ওপরে ধানমন্ডির দলটি ভরসা রাখছে। দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রূপকে সরিয়ে তার পদে শহীদ হোসেন স্বপনকে দায়িত্ব দিয়েছে আবাহনী কর্তৃপক্ষ। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে চায় সরকার, করদাতাদের হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী সফর নিয়ে ভারতের পক্ষে ইতিবাচক তথ্য নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি। রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, এসি সচিব। চলতি বছরে স্থানীয় সরকারের 5 নির্বাচন। 3 জেলায় নারীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হলো এআই প্রযুক্তি। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।